চিন্তার সাথে বিকেলে কথা হলো। তার কাছ থেকে জানতে পারলাম অবনীর এক ডাক্তার ছেলের সাথে বিয়ে। তখন পর্যন্ত জানতাম না আমি এই ছেলেটা কে, কার সাথে অবনীর বিয়ে। রাতে যখন রাশেদ ফোন করে তার বিয়ের কথা জানালো, তখন আর বুঝতে বাকি রইল না অবনীর সাথেই রাশেদের বিয়ে ঠিক হয়েছে। বিয়েটা হুট করে ঠিক হয়ে গেছে, তাই আমাকে জানাতে দেরি করেছে। রাশেদকে আমি যতটুকু চিনি জানি ছেলে হিসাবে অনেক ভালো, সেক্ষেত্রে অবনীর জন্য ভালোই হয়েছে। একটা মেয়েকে ভালো রাখার মতো সবকিছুই রাশেদের মাঝে রয়েছে। 2 দিন পর আমি সিনথিয়াকে নিয়ে অবনীর বিয়েতে গেলাম। সিনথিয়া যেভাবে বলেছিল বিয়েতে খুব বেশি মানুষ দাওয়াত দেওয়া হবে না, আসলে বিষয়টা তেমন না। আমরা ছাড়াও অনেক মানুষ এসেছে। কেন জানি মনে হতে লাগলো সিনথিয়ার বাবা মাও হয়তো বিয়েতে এসেছে। আজকে আর আমাদের রেহাই নেই, তবে তারা আসেনি। আসলে আমার জন্যই ভালো হতো, তবে আমার ভালোটা কেন জানি হয় না। অবনীর বউ সাজে খুব ভালো লাগছে না আমার কাছে, তবে খারাপও লাগছে না। সব মেয়েকে বউ হিসাবে ভালো লাগে না, কিন্তু এই মেয়েটাকে লাগার কথা ছিল, তবে লাগছে না। এমনিতেই যতটা সুন্দর লাগে আজকে বউ সাজার পর ততটা সুন্দর লাগছে না। সিনথিয়ার ক্ষেত্রে বিষয়টা তেমন না। সিনথিয়াকে যেদিন প্রথম বউ সাজে দেখেছিলাম সেই দিনই বুঝেছিলাম এটাই এই মেয়ের সর্বোচ্চ ভালো লাগার মতো রূপ। এর থেকে ভালো লাগার মতো রূপ তার আর হতে পারে না। সিনথিয়াকে বউ সাজলে যতটা সুন্দর লাগে অবনীকে ততটা লাগছে না, তবে সুন্দর লাগছে। কোনো রকম ঝামেলা ছাড়াই বিয়েটা হয়ে গেল, আমাদেরকেও কোনো সমস্যায় পড়তে হলো না। বিয়ে শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। বাসর ঘর সাজালাম আমি আর সিনথিয়া 2 জন মিলে। সিনথিয়া খুব সুন্দর করে বাসর ঘর সাজিয়েছে, এতটা সুন্দর করে হয়তো তার নিজের বাসর ঘর কেউ সাজায়নি। সবসময় দেখে এসেছি বাসরটা সাধারণত ছেলেদের বাড়িতেই হয়। মেয়ের বাড়ি থেকে মেয়েকে নিয়ে যাবে, তারপর ছেলের বাড়িতে বাসর সাজানো হবে। কিন্তু এখানে ব্যাপারটা ভিন্ন। রাশেদের তেমন আপন বলতে কেউ না থাকায় বাসরটা অবনীদের বাসাতেই করাতে হচ্ছে, যেমনটা আমাদের করতে হয়েছিল। যদিও আমার ওটাতে বাসর বলা চলে না, কেননা বাসর রাতে যা যা করে মানুষ তার কিছুই আমরা করিনি। রাত প্রায় 12টা পার হয়ে গিয়েছে। অবনী আর রাশেদকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আসার পর অবনীর বাবা আমাদেরকে থাকার ব্যবস্থা করলেন ছোট্ট একটা রুমে, কারণ তিনিও জেনে গিয়েছেন আমরা স্বামী স্ত্রী। তবে এটা জানেন না যে আমরা শুধু নামে স্বামী স্ত্রী, কোনো কাজের না। চিন্তার সাথে বিয়ের পর এই প্রথম এক বিছানায় ঘুমাতে হচ্ছে আমাদেরকে। বাসর রাতে পালিয়ে আসার পর সবসময় আলাদা বিছানাতেই আমরা ঘুমাইছি, কিন্তু আজ সেই সুযোগ নেই। রুমটাও খুব ছোট, নিচে ঘুমানোর মতো তেমন কোনো জায়গা নেই। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই বিছানা দেখার সাথে সাথে নিজের গায়ে এলিয়ে দিই। ঠিক তখনই সিনথিয়া এসে বলল, আমরা এখানে একসাথে ঘুমাবো। আমি শুয়ে থাকা অবস্থাতেই বললাম, তাছাড়া আর তো কোনো উপায় নেই। তখন সিনথিয়া কপাল কুঁচকে বিছানার দিকে আগাতে আগাতে বলল, উপায় থাকবে না কেন, নিচে তো একটু জায়গা আছে, ওখানে ঘুমান আপনি, আমি উপরে ঘুমাই। সিনথিয়ার এমন কথা শুনে একটু অবাক হলাম না, কারণ এই মেয়ে এমনই, সবসময় নিজের বুঝ বুঝে, খুব স্বার্থপর একটা মেয়ে। আমি তখন বিছানা থেকে উঠে বসে পড়লাম আর বললাম, আমি কেন নিচে ঘুমাবো, শুধু শুধু কেন মশার কামড় খাবো? এমন তো না যে নিচে ঘুমালে আমার অনেক লাভ, কিংবা না ঘুমালে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন সিনথিয়া মন খারাপ করে বলল, আমি একটা মেয়ে, আর একটা মেয়েকে সেফ রাখার দায়িত্ব আপনার। পুরুষরা চাইলে সবকিছু করতে পারে যা মেয়েরা পারে না, আর নিচে ঘুমালে ঘুম আসবে না। প্লিজ আপনি নিচে ঘুমান আমার জন্য হলেও। আমি কোনো ভাবান্তর না করেই চিন্তার দিকে তাকিয়ে বললাম, মেয়েরা সব কাজই পারে, দেখেন না সমান অধিকার দাবি করে, তাই ছেলেরা যে কাজ পারবে ওইটা তো মেয়েদেরকেও পারতে হবে। আর আমি কেন আপনার কথায় নিচে ঘুমাবো? আপনি তো আমার কেউ না। মানুষ তার আপন মানুষের জন্য সব কষ্ট সহ্য করতে পারে, সবকিছু সয়ে যেতে পারে। আপনি তো আমার আপন কেউ না, তাহলে আমি কেন আপনার জন্য এসব করতে যাব? কে হন আপনি আমার? মনের ভিতরে অনেক অনেক অভিমান নিয়ে কথাগুলো বললাম আমি। আমারও ইচ্ছা করছিল তুলতুলে নরম বিছানাতেই ঘুমাক মেয়েটা। এরকম ফুলের মতো কোমল একটা মেয়েকে কংক্রিটের শক্ত ফুলরে ঘুমাতে দিতে পারি না আমি। কিন্তু এই যে অভিমান বড্ড খারাপ জিনিস, কেউ বুঝতে চায় কেউ বা চায় না। চিন্তাও আমার অভিমান ভরা কথাগুলো বুঝতে পারলো কিনা বুঝতে পারলাম না, তবে সেও অনেকটা মন খারাপ করে অভিমানে কণ্ঠে আমাকে বলল, আমি আপনার বউ হই, আর নিজের বউয়ের জন্য এটা করা আপনার কর্তব্য। এই কথা শুনে আমার অনেক রাগ হলো। ইচ্ছে করছিল সিনথিয়াকে গালি দিই, বকা দিই, কিন্তু সেটা করতে পারলাম না। আমি রাগে গড়গড় করতে করতে বললাম, কিসের বউ? আপনি আমার বউ? বউ মানে কি বোঝেন? প্রয়োজনের সময় জামাই মানবেন, আর যখন প্রয়োজন থাকবে না তখন মানবেন না। বাহ, আপনাকে তো নিজের ভালো বোঝার জন্য নোবেল দেওয়া উচিত। কখনো বইয়ের মতো আচরণ করেছেন আমার সাথে? স্বামী স্ত্রীর মধ্যে যা যা হয় তেমন কিছু ভুলও কি আমাদের মধ্যে হয়েছে? হয়নি। তাহলে কেন আপনি এই সম্পর্কের কথাটা তুলছেন, যেটার অস্তিত্ব শুধু কাগজে কলমেই রয়েছে, বাস্তবে না? কয়দিন পরে তো ঠিকই ওই হাসানের কাছে চলে যাবেন। উনি হবে আপনার স্বামী, আপনার কলিজা, আপনার আত্মার আত্মা। আর আমি হব পর। আমি তো শুধু আপনার প্রয়োজনের স্বামী, ভালোবাসার স্বামী তো হবে অন্য কেউ। আমাকে আপনি এসব বলবেন না, কখনো না। কথাগুলো বলতে বলতে কখন যে চোখের এক কোণে জল চলে আসলো বুঝতেই পারলাম না। তবে সিনথিয়া আমার চোখের জলটা দেখতে পারলো না, আমি তাকে দেখাতেও চাই না।
যে ভালোবাসার সে এমনিতেই বাসবে, কোনো কিছু দেখে নয়। চোখের জল দেখে আজকাল আর কেউ ভালোবাসে না, ভালোবাসে মুখের হাসি দেখে। আর সত্য তো এটা, আমি হাসতে পারি না। চিন্তি আমার কথাগুলো শুনে প্রচন্ড কষ্ট পেয়েছে, সেটা আমি বুঝলাম, কিন্তু আমার কিছু করার নেই। কারণ এমন কষ্ট আমি অনেক দিন থেকেই পেয়ে আসছি। যেই মানুষগুলোকে কখনো কাঁদাতে চাইনি, দুঃখ দিতে চাইনি, সেই মানুষগুলোই আমাকে তিলে তিলে কষ্টের আগুনে পুড়িয়েছে। আমিও পোড়াতে জানি, আমিও কষ্ট দিতে জানি। চিন্তি আমাকে অনেক কষ্ট দিয়েছে, অথচ চাইলে সে একটু ভালোবাসাও দিতে পারতো, কিন্তু দেয়নি। সে তার প্রেমিকার বিশ্বাস অর্জন করা নিয়ে ব্যস্ত। আমিও আগের থেকে নিজেকে বদলে নিয়েছি। যখন দেখেছি আমার এমন সরাসরি ভালোবাসার বিপরীতে চিন্তার কোনো পরিবর্তন হয়নি, আমি আর কারোর জন্য মায়া কান্না কাঁদতে চাই না, কারোর জন্য বাঁচতে চাই না। যদি বাঁচতে হয় নিজের জন্য বাঁচবো। এই পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থপর, তারা ভালোবাসার মানুষগুলোকে বুঝতে চায় না। আমার কথাগুলো শুনে চিন্তা একটা বালিশ নিয়ে নিচে ঘুমিয়ে যায়। আমিও তাকে না বলি না, আমার মন খারাপের মাত্রাটা আরো বাড়তে। আমিও দেখতে চাই মাত্রাটা আর কত তীব্রতর হতে পারে। ভেবেছিলাম চিন্তাকে সব বলবো, হাসান ছেলে হিসাবে ভালো না, তার চরিত্রের সমস্যা আছে, কিন্তু এখন আর বলবো না। ভালোবাসার মানুষকে অনেক বেশি ভালোবাসার পরেও যখন তার কাছ থেকে অবহেলা ছাড়া আর কিছু পাওয়া যায় না, তখন আগের মতো সেই স্বার্থহীন ভালোবাসাটা আর থাকে না। আমার ক্ষেত্রেও তেমনই হয়েছে। জ্বর হওয়াতে সে আমার সেবা যত্ন করেছিল তার প্রয়োজনেই, কারণ তখনও আমাকে তার দরকার ছিল। অথচ আমি ভেবেছিলাম ভালোবেসে সে এইসব করছে, কিন্তু না, সে আমাকে ভিতর থেকে কখনো ভালোবাসতে পারিনি। তার ভিতরটা অন্য কাউকে চাই, আমাকে চাই না। সকালে ঘুম থেকে উঠেই দেখি সিনথিয়া নেই। বুঝলাম রাতে সে ঘুমাতে পারিনি। বাইরে গিয়ে দেখলাম বারান্দায় একটা চেয়ারে বসে আছে। কাছে যেতেই তার দিকে তাকিয়ে বুঝলাম কাল রাতে অনেক কষ্ট সহ্য করেছে। মশার কামড়ে ফর্সা গাল দুটো লাল হয়ে ফুলে গিয়েছে। আমি তার কাছে গেলেও সে আমার সাথে কোনো কথা বলল না। 2 দিন পর আমরা বিয়ে বাড়ি থেকে চলে আসলাম। চিন্তার সাথে সম্পর্কটা আবার আগের মতো হতে লাগলো। পাশাপাশি রুমে থাকলেও খুব একটা কথা হয় না। আমি বুঝতে পারি ওই দিন রাতে সে অনেক রাগ করেছে, অনেক অভিমান করেছে আমার উপর। সেই অভিমানটা হয়তো তাকে আমার থেকে দূরে সরে যেতে সাহায্য করছে, কারণ অভিমানও মানুষকে দূরে ঠেলে দিতে পারে, পর করতে পারে। আমারও ইচ্ছে নেই তার অভিমানটা ভাঙানোর, কারণ অভিমান ভাঙানোর জন্য একটা অধিকার থাকা দরকার। সেই অধিকারটা সে আমাকে কখনো দেয়ই নাই। 1 মাস পরের কথা, চিন্তা একদিন আমার রুমে এসে আমাকে বলল, কাল আমি চলে যাচ্ছি, হাসান আমার জন্য অপেক্ষা করবে বলেছে। আমি সব সময়ের জন্য তার কাছে চলে যাচ্ছি। আপনার সাথে অনেক দিন ছিলাম আমি, আপনি আমার কাছে, আপনার অনেক পাওনা আছে। আপনি না থাকলে হয়তো এই পথটা আমি পাড়ি দিতে পারতাম না। আপনার আমার পেছনে যত টাকা খরচ হয়েছে আমি সব দিয়ে দিব। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি সেগুলোর জন্য দুঃখিত। অনেক সময় আপনাকে অনেক আপন মনে হয়েছে, ভালোবাসি বলেও মনে হয়েছে। এখন কেন জানি মনে হয় আপনি আমার অনেক আপন কেউ, কিন্তু বাস্তবতা তো ভিন্ন জিনিস। আপনার সাথে বিয়েটা ছিল একটা দুর্ঘটনা। আমি জানি না আমি কি করেছি, ভুল করছি না সঠিক করছি, সেটাও জানি না। তবে আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। মনে রাখবো, অনেক নামে একজন মানুষ ছিল, যে মানুষটার সাথে এতটা দিন একসাথে থাকার পরও কখনো আমার দিকে কখনো খারাপ চোখে তাকায়নি। বিয়ে করা বউ হওয়ার পরেও কখনো স্বামীর দাবি নিয়ে আমার উপর অধিকার দেখাতে আসেনি। আপনি সত্যি অসাধারণ একজন মানুষ। আপনি কি আমার শেষ একটা অনুরোধ রাখবেন? চিন্তার দিকে তাকিয়ে বললাম, মেয়েরা অসাধারণ মানুষ। তারপর আমি কিছু বলি না, অবাক চোখে চিন্তার দিকে তাকিয়ে থাকি। ভাবতে থাকি আমি মানুষটা কতটা অবহেলার পাত্র। জীবনে কম বেশি সবার কাছেই অবহেলার শিকার হয়েছি আমি। বাবা মা বোন বন্ধু বান্ধবী ভালোবাসার মানুষ সবাই আমাকে কোনো না কোনো কারণে অবহেলা করেছে। কারো ক্ষেত্রে হয়তো আমাকে অবহেলা করার কোনো কারণ ছিল, কারো ক্ষেত্রে হয়তো ছিল না, তবে করেছে সবাই। চিন্তাকে দেখে আমার ওই কথাটা মনে হচ্ছে। আমিনুর রহমান একটা গল্পে বলেছিলেন, যে চলে যেতে চায় তাকে যেতে দিন, এটাই আপনার জন্য ভালো। আপনি তাকে ভালোবেসে ভালো রাখার দায়িত্ব নিতে চেয়েছিলেন, কিন্তু সে বিশ্বাস করে আপনার থেকে অন্য কেউ তাকে ভালো রাখবে। কি দরকার যেই মানুষগুলো থাকতে চায় না তাদেরকে রেখে দেওয়ার বিচার চেষ্টা করার? কোনো না কোনো কারণ দেখিয়ে সে আপনার কাছে থেকে যাবে। আর যে ভালোবাসে না কিংবা ভালোবাসার মতো অভিনয় করে নিজের প্রয়োজনে সে আপনাকে ছেড়ে যাওয়ার জন্য কারণ খুঁজবে, থেকে যাওয়ার জন্য না।